যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই ও প্রিয় লিসেনার্স। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ থেকে। বর্তমানে আমি নিউজ ডাকের একজন নিয়মিত মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব তা আপনাদের একজন লিসেনারের কাছ থেকে আমার শোনা। যে আপুর সাথে ঘটনাটি ঘটেছে তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তাই আমি এখানে তার নাম ছদ্মনাম ব্যবহার করতেছি আনিকা। মানুষের পূর্বপুরুষের কিছু ভুলের কারণেই বর্তমান জীবনে দূষিত হয়ে উঠতে পারে, তার এই প্রমাণ আজকের ঘটনা রাসেল ভাই। ভাইয়ের কাছে আমার অনুরোধ, ঘটনার ভেতরে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু ঘটনাটি বেশ বড় তাই আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বলতে শুরু করলেন সেই আপু, যিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। কিন্তু আপনি হ্যাঁ নামটি লিখে ফেলেছেন। আমি তো নামটা বললাম না। সাল 2013, আমি তখন অষ্টম শ্রেণীর একজন ছাত্র। কয়েকদিন বাদেই শুরু হতে যাচ্ছিল আমাদের এই পরীক্ষা। এজন্য আমাকে দিন রাত এক করে লেখাপড়া করতে হতো। আমার মা আমার সারাদিন লেখাপড়ার বিষয়টি খুব ভালোভাবে খেয়াল করত। আমার লেখাপড়ার প্রতি অনুগ্রহ দেখে তিনি খুব খুশি হলেন। ছাত্রী হিসেবে আমি মোটামুটি খারাপ ছিলাম না। তাও বোর্ড পরীক্ষায় বললেন চিন্তায় চিন্তায় আমার ঘুম আসতো না। আমার মা এই সব কিছু খেয়াল করতেন। তিনি একদিন রাতে আমাকে বললেন, আমার তো জিএইচি পরীক্ষা চলছে, তাই তিনি একজন হুজুরের কাছে নিয়ে গিয়ে তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য নিয়ে আসতে চাইলেন। আমার ধারণা এতে করে আমার রেজাল্ট ভালো হবে। আগেই বলছি আমি মোটামুটি ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও আমার মনে চিন্তা শেষ ছিল না। আর আমি খুব ভয় পেয়েছিলাম আমার পরীক্ষা নিয়ে। আর তাই আমার মায়ের কাছে কথাটি আমি রাজি হয়ে গেলাম। সেভাবেই আমি সে কাজ করে দিন রাতে আমি একটু শুয়ে পড়লাম। কিছুটা নিদ্রার মতো হয়ে এসেছে। হঠাৎ আম্মু ডাকে, আমার ঘুম ভেঙে গেল। আমার আব্বু সেদিন বাসায় ছিল না, কোনো এক অফিসিয়াল কাজে তিনি বাইরে গিয়েছিলেন। আম্মু আমাকে তৈরি হতে বললেন হুজুরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমি যথারীতি তৈরি হয়ে আমার আম্মুর সাথে গেলাম আব্বুর পরিচিত এক হুজুরের কাছে। হুজুরের কাছে যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তা ছিল একটা সম্পূর্ণ অচেনা। এর আগে এই রাস্তায় আমরা কখনো যাইনি, মনে হচ্ছিল এমন। হুজুরের কাছে যাওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হয় একটু হিন্দুপাড়া পেরিয়ে, তারপর আসার একটি কবরস্থানে সাথে লাগানো এই ছোট্ট একটা হাফ বিল্ডিং। এখানে গিয়ে আম্মু দরজা নক করলেন। কিছুক্ষণের মধ্যে ভেতর থেকে একজন হুজুর আওয়াজ বেরিয়ে এলো। একজন হুজুর আওয়াজ দিলেন। আম্মু হুজুরের সাথে ভেতরে চলে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে কবরস্থানটি দেখছিলাম। মনে মনে আমি কবরস্থানটি দেখে খুব ভয় পাচ্ছিলাম। মিনিট পাঁচেক পর আমার আম্মু বেরিয়ে এলেন। আমাকে ইশারায় তিনি ভিতরে যেতে বললেন। আমি ভেতরে যাওয়ার সময় তিনি আমাকে বললেন, হুজুর যা করতে বলবেন ঠিক যেন সেভাবেই তাই করি। আর হুজুরকে যেন আমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করি। আম্মুর মুখে এসব কথা শুনে আমি অবাক হলাম। এই ভেবে হুজুর কি এমন বলবে বা করবেন যেখানে আমি কোনো প্রশ্ন করব না, করার অধিকার রাখি না, এসব ভাবছি। আর বিস্মিতময় চোখে আম্মুর দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ চুপ করে আম্মু বললেন, তুমি না বললে হুজুর আমাদের জন্য দোয়া পড়বেন, তাহলে তুমি আমাদের সাথে এসো। আমি একা কেন যাব? আর তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? আমার কথা শুনে আম্মু আমার প্রতি মনে হলো কিছুটা বিরক্ত হলেন। তিনি আমার দিকে বিরক্তকর নিয়ে তাকালেন আর এক প্রকার ধমকের সুরে বললেন, আমি তো বলছি না যাও, কোনো কথা বলবি না। মনে রাখিস আমি তোর মা। তুই মানে আমার একটু শব্দ করবি না। আমি আম্মুর কথা শুনে এক প্রকার বিকৃত হলাম। বিকৃত মেজাজ নিয়ে হাফ বিল্ডিং এর ভেতর ঢুকে পড়লাম। এখানে ছোট একটা করে বলে রাখি, হাফ বিল্ডিং। এর বাইরে ছিল ছোট্ট একটা বারান্দা আর একটা বেঞ্চ পাতা। আম্মু সেখানে বসেছিলেন। আম্মুর কথা শুনে আমি খুব ভয় পেয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখলাম হলুদ
আলোয় একটা বাল্ব জ্বলছে আর ঘরের পরিবেশ অসহনীয় রকম নোংরা। রুমের ভেতরে একটা ময়লা কাঠ পাতা, চারপাশে নানা ধরনের নোংরা কাপড় কাপড় আর কিছু থালা বাসন পড়ে আছে। সেই দেখে বোঝা যায় এই হুজুর কতটা নোংরা এবং অপরিষ্কার হুজুর। এভাবেই থাকার অবস্থায় আমি কিছুটা বিব্রত হলাম। মাত্রা থেকে অবাক হওয়ার আমার গা কেমন যেন ঘিন ঘিন করে উঠলো। এসব দেখে আমি রুম পর্যবেক্ষণ নিয়ে ব্যস্ত রয়েছি। আর ঠিক তখন মুহূর্তেই আমার আম্মু বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিলেন। আচমকা আমার আম্মুর সাথে এমন কাজ রেখে আমি হতভম্ব হয়ে গেলাম। সাথে সাথে আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে সেই হুজুরের আসল রূপ, হুজুরের নামধারী মানুষটা আমার উপর যেন ঝাঁপিয়ে পড়তে চাইছে, আমাকে ধরার চেষ্টা করছে। যেভাবে বাঘ তার শিকারকে ধরার চেষ্টা করে ঠিক সেভাবেই আমি হুজুরের প্রতি তীব্র ঘৃণা নিয়ে চিৎকার করে উঠলাম। আমার সাথে হঠাৎ করে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে? আমি তার কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে ধরার জন্য চেষ্টা করতে করতে হুজুর এক সময় প্রায় আমার পায়ের কাছে চলে আসে আর আমি তাকে সরিয়ে লাথি মেরে দূরে সরিয়ে দিই। অসম্ভব রকমের ভয় পাচ্ছিলাম। আমি চিৎকার করে আম্মুকে ডাকছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম। আর আমি লাথি মেরে হুজুরকে গিয়ে সিটকে দূরে গিয়ে পরে উঠে দাঁড়িয়ে এসব এসে বলে, আমার কথাটা একবার শোনো, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমার হাতে একটা পায়ে একটা তেল লাগিয়ে দেব। এই কথা বলে সে কানের একটা সুগন্ধি তেল বোতল বের করলেন। তার মধ্যে কালো কুচকুচে দুর্গন্ধ একটি তেল মেশানো। সেই গন্ধ আমার বমির উপক্রম হয়ে উঠল। আমার শরীর কাঁপছিল। কেনই বা কেনই বা কাঁপবে না? এই মাত্র 13 বছর বয়সে ছিলাম আমি। আমি কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ তার ভেদাভেদ বুঝতে শিখেছিলাম ঠিক। তখনই কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক সে ধারণা আমার না থাকলেও এই বিষয়টা যে আমার সাথে খারাপ হচ্ছে আমি সেটা ঠিক বুঝতে পারছিলাম। হুজুর রূপী লোকটা আমাকে হাতে এবং পায়ে এগিয়ে দিতে বললেন। তীব্র ঘৃণা আর ভয়ে দৌড়ে দরজা লাথি মেরে আমি বের হয়ে আসতে চাই। দরজায় ধাক্কার আওয়াজ শুনে আমার আম্মু দরজা খুলে দেন এবং আমি বেরিয়ে এলে আম্মু বলেন, হুজুর যা বলেছে আমি তাই করেছি কিনা, এতে নাকি সবার ভালো হয়। তখন বললাম, এই জানোয়ার যদি আর একবার আমার কাছে আসে তাহলে আমি চিৎকার করব। এই বলে আমি কান্না করছিলাম। তখন প্রায় সকাল হতে চলেছে। চারদিকে মানুষের আনাগোনা শুরু হয়েছে। এই অবস্থা বেগতিক দেখে আম্মু আমার কিছু বলেনি। প্রচন্ড রাগ আর ঘৃণা করা দৃষ্টিতে নিয়ে তিনি জননেত্রী মা আমার তার দিকে তাকালাম। আমার চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে। যতটুকুই বুঝতে পারলাম মনে হলো আমার সাথে খারাপ কিছু করার জন্য আমার নিজের মা আমাকে এখানে নিয়ে এসেছে। রাগে দুঃখে অপমানে আমি নিজের মায়ের দিকে তাকে থুতু দিলাম আর বললাম, তুমি কখনোই আমার মা হতে পারো না। তুমি আমার মা নও। আমার মা এমন ছিলেন না। আম্মু এবার আমার কথা শুনে পায়ে ধরে বসে পড়লেন আর বললেন, প্লিজ মা, এসব কথা ওকে বলিস না, তোর বাবাকে বলিস না, উনি জানলে আমাকে মেরেই ফেলবে। আমি তখন বললাম, আমি অবশ্যই বাবাকে বলবো। আমি এইসব বলে অচেনা রাস্তা দিয়ে এক প্রকার ছুটতে ছুটতে বাসায় চলে আসি। আম্মু আমার পেছন পেছন আসে। আম্মু ভয় পাচ্ছিলেন আমি আব্বুকে সব আবার বলে দিই না তো। এভাবে আমার মনে আর আমার আম্মুর জন্য জন্ম নিল তীব্র ঘৃণা, যার জন্য চেয়েছিলাম কাউকে কিছু বলবো না, নিজেই মরে যাব। কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, তাই আমি সেই পথ আর পা বাড়াইনি। মায়ের কথা যেভাবে, বাবাকে আর কিছু বলিনি আমি। আস্তে আস্তে পরিবেশ বদলে যায়। আমি মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম।
এখানে বলে রাখি, আমার বয়স তখন 11। তখন আমার একমাত্র ভাই জন্ম হয়, কিন্তু আমার মা বাবার সম্পর্ক কখনোই ভালো ছিল না, অথচ ওনারা ভালোবাসে বিয়ে করেছিলেন। এসব যে ভেঙে খুব অবাক লাগতো। এক ঘরে দুজন মানুষ থাকে, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ শেষ। আমি যথারীতি আমার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। আমি এক সময় বুঝতে পারি, আব্বু বাসায় না থাকলে ওই হুজুর আমার বাসায় আসতো আর ছোট ভাইকে অন্য রুমে রেখে পাশের রুমে আমার মা আর রিচুয়াল করতো সেই হুজুরের সাহায্যে। আর আমার ভাই অগাধ ভাষায় আমাকে বলার চেষ্টা করতো, কিন্তু আমি বুঝতে পারিনি কখনো। হঠাৎ একদিন প্রাইভেট পড়তে গিয়ে রাস্তায় মনে হলো স্যারের বেতনটা নিয়ে আসিনি, তাই বেতন নেওয়ার জন্য বাসায় আসলাম। এসে দেখি আম্মু হুজুরের সাথে রুমে বসে কোনো একটা রিচুয়াল করছে, যা আমার কাছে ভালো মনে হয়নি। আমাকে দেখে আম্মুর মুখ শুকিয়ে যায়, আর আম্মু পেছনে পেছনে রুমে থেকে এই হুজুর রূপী জানোয়ারটাকে বের করে আমি চিৎকার দিয়ে আমার সামনে থাকা টিভির ধাক্কা দিয়ে টিভি ফ্লোরে ফেলে দিলাম। আমি চিৎকার করে বললাম, "তুমি নিচে নেমে গেছো? তুমি কি কালো জাদু শিখেছো? এসবের পরিণাম কি জানো?" আমার কথা শুনে সেই হুজুরের লোকটা বাড়ি থেকে চলে যায়। সেদিনের পর থেকে আম্মু আমার সাথে ভালো করে কথা বলতো না, আমিও বলি না। আমার আব্বু ছিলেন অনেক রাগী, এমনিতে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি এসব বললে আরো কি কি হবে তা ভালোই জানা ছিল আমার। তবে এসবের পর থেকে আমি আমার মায়ের দিকে ভালোবাসা নয় আর ঘৃণার নিয়ে তাকিয়ে থাকতাম। দিন যেতে লাগলো, হুজুরের আনাগোনা বাসায় তখন চলছিল। আমার আব্বু আম্মুর সম্পর্ক চরম সীমাহীনতায় পৌঁছে যাচ্ছিল। 2014 সাল তাদের ডিভোর্স হয়ে যায়। আমার 2.5 বছরের ভাইকে নিয়ে আমি নিজে সাক্ষী দিলাম ওঠে আমি আমার বাবার সাথে কখনো থাকবো বলে। আমার আব্বু নিঃশব্দে চলে গেলেন। আমার আম্মু নিঃশব্দে চলে গেলেন। তবে কে জানে প্রচন্ড দুঃখ আর যন্ত্রণা লুকিয়ে আর চোখে, যা আমার ঘৃণা ভরা দৃষ্টিতে বুঝতে পারিনি। কিন্তু কি ভাবছেন, এটা কোনো পারিবারিক কোলাহল বা কালো জাদু শেখার চক্রান্ত কাহিনী? না, এটা আমার জীবন জুড়ে দুমড়ে মুচড়ে দেওয়া, ভেঙে দেওয়ার অধ্যায়ের সূচনা মাত্র, যা আমার জীবনের ভয়ঙ্কর একটা কালো জাদুর খেলা, মানুষ এবং মানুষের অধিশপ্ত যুদ্ধের খেলা। 13 বছর বয়সে আমি আমার ভাইয়ের দায়িত্ব নিলাম, কারণ আমার ভাই যে খুব ছোট, আমি তাকে না দেখলে আর কে দেখবে। আমার মায়ের সাথে আমার তেমন কোনো দেখা হতো না, আব্বুও আমার প্রতি তেমন কোনো খেয়াল রাখতেন। আমার জীবনটা ছিল প্রচন্ড বিনিময়ে উঠছিল, কোথাও গিয়ে শান্তি পাচ্ছিলাম না। একদিন দাদুকে বাড়িতে বেড়াতে গেলাম, আত্মীয় স্বজন, আর অন্যদিকে নানা বাড়িতে চরম অপমান। আমি তখন বুঝতে পারতাম না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, আমার দোষটা কি আসলে? এছাড়া কি বা করার ছিল আমার? 2 ভাই বোন, জীবনে কোনো ভালোবাসা নেই, কোনো যত্ন নেই, এই মা বাবার আদর স্নেহ মমতা। আমার আব্বু আমাদের জন্য শুধুই বাজারটাই করতেন, আমার জন্য শুধু বাজারটাই করতেন তিনি। এখানে তার দায়িত্ব শেষ। কিভাবে খাচ্ছি, ভাইকে কি খাওয়াচ্ছি, সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। অসহায় 2 প্রাণী আমরা, 2 ভাই বোনের মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত মহাপাপ আমাদের ঘাড়ে চাপানো হয়েছে। প্রতিবেশীদের ইফতারি আর আত্মীয় স্বজনদের অবহেলা আমাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। যখন প্রাইভেট পড়তে যেতাম, সাথে করে ছোট ভাইকে নিয়ে যেতাম।
স্কুলের বাচ্চা নিয়ে যাওয়া নিষেধ, তাই আমি স্কুল ছেড়ে দিলাম। বাসায় সব কাজ করতাম আর রান্না করতাম আমি। একা বাইকে সামলাতে হতো হতো না। চিনতাম না হলুদ, চিনতাম না মরিচ, অসহায় যন্ত্রণা দিন কাটতেছিল আমাদের। আমি মাঝে মাঝে প্রাইভেটে আম্মু আমাদের এক নজর দেখতে আসতো। আমি ঘৃণা নিয়ে চলে যেতাম, বলতাম কি কোথাও কোথাও না কোথাও চোখে আমি কষ্ট পেতাম। এমনিভাবে চলতে থাকে। একদিন আমার ছোট ভাই কথায় কথায় আমার আব্বুকে বলে দেয় যে আজকে আমার আম্মুদের সাথে দেখা হয়েছিল। এ কথা বলতেই এ কথা শুনেই সাথে সাথে আমার বাবা আমাকে প্রথম মতো মারতে থাকে। মারতে মারতে আমার মুখ দিয়ে ফেনা বের করে দেয়। কিন্তু আমার দোষটা কোথায় আমি সেটা জানতাম না। হঠাৎ হঠাৎ কারণ ছাড়াই আব্বু আমাকে মারতেন। আমার জ্বর হলে গায়ে এসে দেখতেন না। একদিন পানির জন্য রাতে ৩টায় হা হা করছিলাম, কেউ নেই পাশে। অবশেষে গড়িয়ে গড়িয়ে কলসি থেকে পানি পান করি। বিশ্বাস করুন, কতটা অসহায় ছিলাম, কতটা একা ছিলাম। মনে হচ্ছিল মৃত্যুর পরবর্তী জীবনে জাহান্নামে আছি। ছোট ছোট ঝগড়া, পরিবারের চরম অবহেলায় দিন কেটে যাচ্ছে আমার। 9 টু স্কুলে যাইনি, টেনে টেনে টুনে কোনো রকমে এসএসসি পাস করলাম। আমার বাড়ি ছিল নেত্রকোনা। নেত্রকোনা থেকে ময়মনসিংহে একটি কলেজে ভর্তি হলাম। তখন থেকে আব্বুর পরিবর্তন হওয়া শুরু করে। আমাদের কোথাও আমাদের কেয়ার করতেন, যত্ন করতেন। মোট কথায় একবার ভালো বাবার মতো পরিণত হন তিনি। হঠাৎ একদিন আব্বু বলেন, তোমার মাকে নিয়ে আসি, চলো আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। আমিও আব্বুর কথা শুনে রাজি হয়ে গেলাম। সব দুঃখ যন্ত্রণা ভুলে আম্মুকে আসতে বললাম। আসলে মায়ের আদর পেতে আমিও মরিয়া হয়ে গিয়েছিলাম। আম্মুর সাথে ময়মনসিংহে চলে আসে। বলে রাখি 2014 সাল 18 অব্দি আমার বাবা মায়ের কোনো সম্পর্ক ছিল না। যথারীতি আমার আব্বু পরিবারের কাউকে কিছু না জানিয়ে আমাদেরকে নিয়ে থাকতে শুরু করেন। আমি ভেবেছিলাম এভাবেই সব ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। কিন্তু আমার সব ধারণা এবং স্বপ্ন ভুল প্রমাণ করে আমার আব্বু আম্মু ঝগড়া শুরু হয় আবার। 3 দিনে আম্মু আবার চলে যায়। আর 4 দিনের দিন আব্বুর মৃত্যুর মুখে থেকে ফিরে আসেন। বাইক অ্যাক্সিডেন্ট করে আমার আব্বুর বাম পা ভেঙে যায়। ঢাকা ময়মনসিংহে যাওয়া আসা নিয়ে শুরু হয় আমার আরেক যুদ্ধ। বাবা মূলত আমার এসএসসি পরীক্ষার জন্য আম্মুকে আনতে বলেছিলেন, যে আমার পড়ালেখা ঠিকভাবে চলছে। এপ্রিলে 3 তারিখ 2018-তে আমার আব্বুর মৃত্যুর সাথেই লড়াই শুরু করলেন। আব্বু আমার ভাইকে নিয়ে নেত্রকোনা ফিরে আসেন। আমি ময়মনসিংহে একটা করে পরীক্ষা দিয়ে ঢাকায় আসতে থাকি। আব্বুর সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে ভর্তি হন। আমার এসএসসি পরীক্ষার দিনগুলো আমি ময়মনসিংহে এসে পরীক্ষা দিতাম, আবার চলে যেতাম আব্বুর দেখাশোনার জন্য। একদিন পরীক্ষার আগে আমি কলেজে পৌঁছাতে পারিনি, কারণ রাস্তার জ্যাম ছিল। প্রচণ্ড ঝড়ে জ্বরে কাটছিলাম সেদিন। বাসে সবাই আমার দিকে মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়েছিলেন, কিন্তু কারো কিছু করার ছিল না। এরপর আমি আর পরীক্ষা দিতে চাইতাম না। আব্বু বলেছিলেন, আমি আজ থেমে গেছি, কারো কিছু হবে না, তবে আমার থামা যাবে না। মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম পরীক্ষা দিতে পারছি না। 2018 সালে আইসিটি পরীক্ষায় আমার 2-3 ঘন্টা ছিল দিয়ে স্যার ম্যাডামের সুপারিশ। 6 মাস পর আমার আব্বু সুস্থ হলেন। না ঘুমিয়ে দিন পার করা এক তরুণের পরীক্ষা কেমন হবে সেটা সবাই জানা
এই আগের মতো টেনে টুনে পাস আর একটাই অনুপস্থিতি দেয়া, যেটা আমার জ্যামের জন্য আমি দিতে পারিনি। সম্ভবত মানসিক যন্ত্রণা, আমি পাগল হয়ে যেতে লাগলাম। আমার পেছনে টুকে লিখে বন্ধুরা, আমার মেডিকেল আর বড় বড় ভার্সিটির শিক্ষার্থীদের। আর আমি পেয়েছি এক অনমানবিক জীবন। জীবন যুদ্ধে অসহায় হয়ে আত্মহত্যার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হই। ময়মনসিংহে মেডিকেল অনেকদিন ভর্তি ছিলাম। নিজের রক্ত না দেখে যেন আমার কষ্ট হচ্ছিল। নিজেকে আঘাত করে যেন আমি শান্তি পেতাম। এখানে আমরা আমাদের গল্পের প্রথম পর্বটি শেষ করতেছি। আগামীকালকে অবশ্যই সেকেন্ড পর্ব আপলোড করাবো। এই পর্বটা 20 মিনিট প্লাস হয়ে গেছে, আমি আর আজকে ভয়েস দিতে পারতেছি না, যার কারণে দুঃখিত। সমস্যার কারণে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না কতটা ভালো করে আপনাদের পড়ে শোনাতে পারলাম।